কিছু তোমাদেরকে বলা হয়েছে। এখানে যেসব পেজগুলো আমি পড়িয়েছি, অনেক পেজ আছে, হ্যাঁ, সেগুলো সব পেজ দরকার নাই, তোমরা এমনি রিডিং পড়তে পারো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, হ্যাঁ, কিন্তু সব পেজ তোমাদের লেভেলে প্রয়োজনও নাই। ক্যানন থেকে বেশ কিছু পেজ আছে, সেটা যদি কোনো জিনিস না বোঝার হয় তাহলে ক্যাননটা হয়তো বা কিছুটা পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তবে তোমাদের জন্য গাইডনটাই যথেষ্ট। কিছু কিছু জিনিস আছে হয়তো গাইডনে একটু কম দেওয়া আছে বা অতটা বোঝাই দেওয়া নেই, সেইগুলো জ্ঞানের থেকে এখানে দেওয়া আছে, দুইটা মিক্স করে দেওয়া আছে। যেসব স্লাইড গুলো তোমাদের দেখাবো জাস্ট ওই স্লাইড গুলোই বেশি একটু প্রিফার করলে হবে, হ্যাঁ, সব স্লাইড দরকার নেই এখানে। এই সিস্টেমে অনেক স্লাইড আছে, সব তোমাদের জন্য দরকার নাই, যতটুকু দরকার আমি ততটুকু বলে দেবো। আচ্ছা, আমরা শুরু করি না? পার্টিসিপেন্ট কত? জি স্যার। আচ্ছা 45, আমরা শুরু করি, টাইমের একটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা আজকে যেটা আসবো, আমরা এর আগের দিন তোমাদেরকে আলোচনা করছিলাম সবার সাথে যে মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোটিন অর পেপটাইড হরমোন, আর আজকে আলোচনা করা শুরু করবো হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন, এখন স্টেরয়েড হরমোন আমি যেটা বলাই ছিল যে প্রোটিন আর পলিপেপটাইড হরমোন গুলো বাইন্ড করে কোথায়, হ্যাঁ বলো, সেল মেমব্রেন, তাই তো। আর স্টেরয়েড হরমোন সবসময় বাইন্ড করবে কোথায়? সাইটোপ্লাজমে। স্টেরয়েড হরমোন সাইটোপ্লাজমে, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে মেকানিজম অ্যাকশন অফ স্টেরয়েড হরমোন, তাহলে কি দিয়ে আছে? স্টেরয়েড হরমোন এন্টার্স দ্য সেল সাইটোপ্লাজম, ডাইরেক্ট সেল সাইটোপ্লাজমে সে ঢুকে যাবে স্টেরয়েড এন্ড বাইন্ডস উইথ এ স্পেসিফিক রিসিপ্টর প্রোটিন, একটা স্পেসিফিক রিসিপ্টর প্রোটিন ওই স্টেরয়েডের জন্য, স্টেরয়েড হরমোনের জন্য সাইটোপ্লাজমে ওয়েট করবে বা ওখানে থাকবে, ওখানে যে স্টেরয়েড হরমোনটা বাইন্ড করবে, ঠিক আছে। এরপরে কি হলো? দ্য কম্বাইন্ড রিসিপ্টর প্রোটিন হরমোন দেন ডিফিউজেস ইনটু অর ট্রান্সপোর্টেড ইনটু দ্য নিউক্লিয়াস। এই যে যে ওই রিসিপ্টারের সাথে যে বাইন্ড করলো স্টেরয়েড হরমোনটা, রিসিপ্টারের সাথে বাইন্ড করলো, তাহলে হরমোন রিসিপ্টার একটা কমপ্লেক্স তৈরি হলো। এই কমপ্লেক্সটা তখন কি করবে? তখন দেন ডিফিউজেস ইনটু অর ট্রান্সপোর্টেড ইনটু দ্য নিউক্লিয়াস, তখন কি করবে? সেটা সেলের ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে চলে যাবে, হ্যাঁ। দ্য কম্বিনেশন বাইন্ডস এট এ স্পেসিফিক পয়েন্ট অফ ডিএনএ স্ট্যান্ড, আমরা জানি, হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ স্ট্যান্ড আছে, ওই ডিএনএ স্ট্যান্ডের একটা স্পেসিফিক পয়েন্টে যে কি করবে, ওখানে যে এই হরমোন রিসিপ্টর কমপ্লেক্সটা ওখানে যে বাইন্ড করবে, তখন কি করবে? ইন দ্য ক্রোমোজোম হুইচ অ্যাক্টিভেটস দ্য ট্রান্সক্রিপশন অফ এ স্পেসিফিক জিন টু ফর্ম এমআরএনএ, হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ যেটা বলা হয়, তখন ওখানে কি হবে? তখন ওখানে একটা এমআরএনএ তৈরি হবে। তখন এমআরএনএ কি করবে? ডিফিউশন অফ এমআরএনএ ইনটু দা সাইটোপ্লাজম, তখন ওখান থেকে এমআরএনএটা বেরোয় যে কোথায় যাবে? সাইটোপ্লাজমে যাবে। অ্যাক্টিভেশন অফ ট্রান্সলেশন এট রাইবোজোম টু ফর্ম নিউ প্রোটিন, তখন ওই যে যে এমআরএনএটা তখন রাইবোজোমকে ট্রান্সলেশন করে কি করবে? নতুন প্রোটিন তৈরি করবে। এখানে দেখো একটা নোট দেওয়া আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ থাইরয়েড হরমোনস আর সেম অ্যাজ স্টেরয়েড হরমোন। তারে থাইরয়েড হরমোনের যে মেকানিজম স্টেরয়েড হরমোনের সাথে সেম, কিন্তু কি এখানে ডিফারেন্সটা কি? থাইরয়েড হরমোনের বাইন্ডিং সাইটটা, রিসিপ্টরটা ডাইরেক্ট নিউক্লিয়াস, তার মানে সে সেল মেমব্রেনের সাথে বাইন্ড করবে না, সেল সাইটোপ্লাজমে বাইন্ড করবে না, থাইরয়েড হরমোন ডাইরেক্ট যে কার সাথে বাইন্ড করবে? আমাদের সেল নিউক্লিয়াসে যে ডাইরেক্ট বাইন্ড করবে, ঠিক আছে। তারপরের থেকে কিন্তু এক। আর স্টেরয়েড হরমোনটা কি? স্টেরয়েড হরমোন হচ্ছে সেল সাইটোপ্লাজমে বাইন্ড করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি একটা ছবি, জাস্ট এই ছবিটা দেখে আরো একটু ক্লিয়ার হবে। এই যে লাইপোফিলিক হরমোন, তার মানে স্টেরয়েড হরমোন, স্টেরয়েড ইন নেচার, হ্যাঁ। স্টেরয়েড হরমোনটা কি করছে? লাইপোফিলিক হরমোন এই যে ডাইরেক্ট ডিফিউশন হয়ে ঢুকে যাচ্ছে সেল মেমব্রেনে, তোমরা খেয়াল করো সেল মেমব্রেনে ঢুকে কি করতেছে? এই দেখো লেখা আছে বাম্পার দিয়ে সাইটোপ্লাজমিক রিসিপ্টর, সে রিসিপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করে কি করলো? সেলের ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে যে সে হরমোন রিসিপ্টর কমপ্লেক্স হিসেবে সে যে বাইন্ড করছে ডিএনএ স্ট্যান্ডের একটা স্পেসিফিক পোর্শনের সাথে বাইন্ড করছে, এই যে হরমোন, হ্যাঁ, হরমোন রেসপন্স এলিমেন্ট একটা তৈরি করলো এই যে ডিএনএ, এবং সেখান থেকে কি হলো? ডান দিকে উপরে দেখা যাচ্ছে যে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ তৈরি হলো। এবং মেসেঞ্জার আরএনএ কি করবে? রাইবোজোম যাবে, ওই যে রাফ এন্ডোপ্লাজমিক বা রেটিকুলামে রাইবোজোম আছে না, ওই রাইবোজোম অথবা ওখানে যে রাইবোজোম আছে ওর সাথে বাইন্ড করে তখন এমআরএনএ কি করবে? তখন সে প্রোটিন সিনথেসিস করবে, যেটা প্রোটিনটা আবার টার্গেট অর্গানে কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার স্টেরয়েড হরমোনের, ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা একটা বুঝলাম। আচ্ছা, এরপরে কি আসতেছে? রেগুলেশন অফ সিক্রেশন অফ হরমোন, হ্যাঁ, রেগুলেশন অফ সিক্রেশন অফ হরমোন, যেটা
এটা খেয়াল করো। হ্যাঁ, এখন হচ্ছে রেগুলেশন অফ সিক্রেশন অফ হরমোন কয় ধরনের হতে পারে? ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, সাইক্লিক্যাল, আর হচ্ছে নিউরাল, এই তিন ভাবে হতে পারে। তাহলে আমরা যদি ফিডব্যাক কন্ট্রোল ধরি, তাহলে একটু জিনিসটা খেয়াল করো যে মোস্ট অফ দ্য হরমোন সিক্রেশন ইজ রেগুলেটেড বাই নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আমাদের কিন্তু কন্ট্রোল আমরা জানি যে দুই ধরনের মেকানিজম তোমরা আগে পড়ে আসছো ইসে বাই স্ট্যাটিস্টিক্স, ওখানে প্রথম দিকে তোমরা পড়ে আসছো নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক পড়ে আসছো না সবাই? পড়ছো? হ্যালো? জি স্যার, জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এই যে কোন কোন হরমোন কাজ করে আমি এখানে জাস্ট এই যে ওয়েন টি থ্রি টি ফোর টা কি? টি3 হচ্ছে ট্রাইয়াডোথাইরোনিন, আর টি4 হচ্ছে থাইরক্সিন। এটা পরে পড়াবো থাইরয়েড হরমোন, জাস্ট একটা উদাহরণস্বরূপ এরা বলছে যে যখন থাইরয়েড হরমোনের সিক্রেশন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেড়ে যাবে, হ্যাঁ, ইনক্রিজ ইট এক্সার্টস নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট টু বোথ হাইপোথ্যালামাস এন্ড অ্যান্টিপিটিউটারি। কারণ আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে আমাদের থাইরয়েড রিলিজিং হরমোন রিলিজ হয় টিআরএইচ, এবং টিআরএইচ টা যে কোথায় কাজ করে? অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ডের পরে কাজ করে, এবং অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড থেকে তখন কি রিলিজ হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, এখানে লেখা আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রথমে থাইরয়েড রিলিজিং হরমোন, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই দুটো যখনই অ্যাক্টিভেট হয়ে যায় তখন কি হয়? তখন সেইগুলো যে থাইরয়েড গ্ল্যান্ডের পরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কাজ করে কি করে? ওখানে টি3 এবং টি4 এই দুইটা কি করে? হরমোন ইয়ে সিক্রেশন বাড়ায় দেয়। তাহলে এই দুটো যখন থাইরয়েড হরমোন যখন রিলিজ বাড়ায় দেয় তখন সেটা কি করে? তখন বডিতে তারা ইফেক্ট করে। এবং কি বলতেছে? কনভার্সলি when T3 T4 সিক্রেশন, নিচের দিকে লেখা আছে T3 is decreased, negative feedback effect is suppressed, as a result increased হয়ে যায়। যখন T3 T4 সিক্রেশন আমাদের শরীরে কমে যায় তখনই তারা ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে, আমাদের নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে টিএসএইচ ওইটা রিলিজের মাধ্যমে থাইরয়েড হরমোনটা শরীরে বাড়ায় দেয়। আচ্ছা, আর এখানে যে আরেকটা যেটা দেওয়া আছে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে একটা হয়, সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, এলএইচ, সার্চ। এটা যখন পড়াবো, এটা হচ্ছে তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে একদম ক্লিয়ার কাট পড়াবো, তখন বিস্তারিত ভাবে। জাস্ট তোমরা উদাহরণটা মনে রাখো যে পজিটিভ ফিডব্যাক বেশিরভাগ হরমোন কাজ করে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, আর একটা হরমোন মেনলি কাজ করে সেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, সেটা পজিটিভ ফিডব্যাক। সেটা আমি বিস্তারিত ওই চ্যাপ্টারে তোমাদেরকে ইয়ে করে দেবো, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, ওই যে যেটা আমি বলে দিলাম সেটাই ছবিতে দেখো, খেয়াল করো। এই যে হাইপোথ্যালামাস উপরের দিকে দেওয়া আছে, হাইপোথ্যালামাস থেকে হাইপোট্রপিক রিলিজ হরমোন টিআরএইচ রিলিজ হচ্ছে, এবং নিচের দিকে এই যে অ্যান্টিপিটিউটারি পোর্শনে এসে সেটা কি করবে? ইফেক্ট করলো। এবং অ্যান্টিপিটিউটারি থেকে কি রিলিজ হলো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা ডাইরেক্টলি কোথায় কাজ করতেছে? হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করতেছে। এবং থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে কি করতেছে? থাইরক্সিন হচ্ছে থাইরয়েডের একটা হরমোনের নাম, থাইরক্সিন টি4 হচ্ছে থাইরক্সিন। তাহলে সেই থাইরক্সিন তৈরি করতেছে, এবং সেই থাইরক্সিনটা আমাদের শরীরে কি করতেছে? ইনক্রিজ মেটাবলিজম। শরীরে মেটাবলিজমের জন্য থাইরক্সিনটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা কি হরমোন। আচ্ছা, এখন থাইরক্সিন যখন রিলিজ হলো তখন কি হলো? বডিতে কাজ হলো। এবং যখন বডিতে ইনক্রিজ মেটাবলিজম বেড়ে গেল, যখন আর থাইরক্সিন বেশি হয়ে গেল, তখন প্রয়োজন নাই, তখন কি করবে? এই যে ডট ডট দিয়ে ডান পাশে দিয়ে আছে যে ইনহিবিট করে দিচ্ছে, খেয়াল করো। সে থাইরক্সিন হরমোনটা ডাইরেক্টলি কি করতেছে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে দিচ্ছে। আবার কি করতেছে? আবার সে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে অ্যান্টিপিটিউটারিকেও সে ইনহিবিট করতে পারে, দুই জায়গায় সে ইনহিবিট করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে রেগুলেশন অফ থাইরয়েড সিক্রেশন, জাস্ট উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসো আরেকটা যেটা বলছে যে সাইক্লিক্যাল একটা রেগুলেশন হতে পারে, যেটা হরমোন সিক্রেশন ভ্যারিজ ডিউরিং ডিফারেন্ট টাইম অফ দ্য বডি। এখন খেয়াল করো যে কর্টিসোল একটা ইয়ে আছে, একটা হরমোনের নাম কি? কর্টিসোল সিক্রেশন কখন বাড়ে? কর্টিসোল সিক্রেশন ওই যে অ্যাড্রিনাল যে কর্টেক্স থেকে যে হরমোনটা আসে এসিটিএইচ, যেটা অ্যান্টিপিটিউটারি থেকে আসে, ওটা নিয়ন্ত্রণ করে। এখন হচ্ছে কর্টিসোল মর্নিং এ বেড়ে যায় এবং বাট লেস ইন দ্য ইভিনিং। তোমাদের একটা উদাহরণ দেবো, জাস্ট তোমরা পেশেন্ট দেখছো, নিজেদের পরিবারেও দেখছো, অ্যাজমা রোগীগুলো দেখছো, অ্যাজমা রোগী খেয়াল করবা, অ্যাজমা রোগীগুলো যখন আমরা ওয়ার্ডে যাই, হ্যাঁ, তখন দেখা যায় যে সকালের দিকে যখন ওয়ার্ডে যায়, ধরো 8টা 9টার দিকে যায়, তখন দেখো যে অ্যাজমা রোগীগুলো ঘুমাচ্ছে। অ্যাজমা রোগী খেয়াল করবে, অ্যাজমা সিওপিডি বিশেষ করে হচ্ছে অ্যাজমা রোগীগুলো ঘুমায় থাকে। তার মানে তখন তার শরীরটা ভালো লাগে। এই যে কর্টিসল, খেয়াল করো, কর্টিসল সিক্রেশন ইজ মোর, কর্টিসলের ইফেক্ট আছে, হ্যাঁ, কর্টিসলের ডাইরেক্ট অ্যাজমা রোগীর পরে ইফেক্ট আছে। এই জন্য ওটা মানে
অ্যাজমা রোগীর ক্ষেত্রে কর্টিসল যেহেতু বেশি থাকে সেহেতু তোমার ওইটা তারা এত প্রফুল্ল বা এতটা ভালো বোধ করে যে সকালবেলা ঘুমায়। কিন্তু এই যে লেস ইন দ্য ইভিনিং দেখবা যে সন্ধ্যা রাত দুপুরের পর থেকে তাদের আস্তে আস্তে রাত যত হয় তত অ্যাজমা কিন্তু অ্যাটাক বেশি হয়। এই যে কর্টিসল সিক্রেশন বডিতে কম হয়ে যায় সেই জন্য। এটা জাস্ট উদাহরণ দিলাম, তুমি ভবিষ্যতে দেখবে এটা মিলায়। আচ্ছা, এরপরে আসো গ্রোথ হরমোন সিক্রেশন ইজ মোর ডিউরিং আর্লি পার্ট অফ দ্য স্লিপ। আর্লি পার্ট অফ দ্য স্লিপ যখন থাকে একজন মানুষ তখন হচ্ছে কি থাকে, তখন হচ্ছে তার গ্রোথ সিক্রেশনটা বেশি হয় কিন্তু লেট পার্টে কমে যায়। এটা হচ্ছে সাইক্লিক্যাল, হরমোনটা দিনের বিভিন্ন সময়ের পর নির্ভর করে যে কম বেশি হয়। আচ্ছা, আরেকটা যেটা আসছে যে নিউরাল নার্ভাস স্টিমুলেশনের মাধ্যমে যে হরমোন গুলো সিক্রেশন হয়, যেমন হচ্ছে স্টিমুলেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কজেস সিক্রেশন অফ ক্যাটেকোলামাইন্স ফর অ্যাডিনা মেডুলা। তাহলে আমরা জানি অ্যাডিনা মেডুলা থেকে ক্যাটেকোলামাইন্স হয়, তাই না? এপিনেফ্রিন এগুলো রিলিজ হয়, এটা হচ্ছে নার্ভাস স্টিমুলেশনের মাধ্যমে হয়। এটা জাস্ট একটা উদাহরণ। আচ্ছা, এটা একটা দিছে, এটা অত দরকার নাই। আচ্ছা, এখানে হ্যাঁ, হাইপোথ্যালামিক রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন কি কি আছে। আচ্ছা, এখানে এটা এটা না, এখানে আসো। আচ্ছা, অ্যানাদার টু হরমোন আমরা জানি অ্যান্টিপিটিউটারি থেকে তো ওই হরমোন গুলো আসে। আর দুইটা হরমোন তোমার অ্যানাদার টু হরমোন সিনথেসাইজ ফ্রম হাইপোথ্যালামাস এন্ড সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড। যেমন হচ্ছে তার ভিতরে কি আছে, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এবং অক্সিটোসিন। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এবং অক্সিটোসিন কোথা থেকে তৈরি হয়, কে বলতে পারবা? কোথা থেকে তৈরি হয়? পোস্টোপিটিউটারি। হ্যাঁ হ্যাঁ, আবার বলো, ঠিক করে বলো, হচ্ছে না। কোথায় তৈরি হয় আমি বলছি? হ্যাঁ, সিক্রেশন বলি নাই, আমি বলছি কোথায় তৈরি হয়। হাইপোথ্যালামাসে তৈরি হয় আর পোস্টেরিয়র। ইয়েস ইয়েস, এইটাই বলতেছি। এই হরমোনটা কিন্তু তৈরি হয় পোস্টেরিয়র পিটুইটারিতে না, পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা থাকে। হ্যাঁ, যখন তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে দুই ধরনের নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, এটা এখানে লেখা আছে। একটা আছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস। ঠিক আছে, এই সুপ্রা অপটিক নিউক্লিয়াসের মানে 6 ভাগের 5 ভাগ ওটা মনে রাখো যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে মেনলি আসে হচ্ছে এডিএইচ। এডিএইচ কিন্তু প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকেও আসে। ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ, কিন্তু বেশিরভাগ অংশ আসে সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে অ্যান্টিডাইরেটিক হরমোন কোথা থেকে মানে তৈরি হয়, কোথায় তৈরি হয়, তাহলে তোমরা ডাইরেক্টলি বলবো যে স্যার হাইপোথ্যালামাস। ডাইরেক্ট বলবো হাইপোথ্যালামাস। এরপরে আমরা প্রশ্ন করবো যে কোন জায়গায় তৈরি হয়, হাইপোথ্যালামাসটা কোথায়। ঠিক আছে, তখন বলবো স্যার সুপ্রা অপটিক নিউক্লিয়াস। তখন আমরা প্রশ্ন আবার করতে পারি, আচ্ছা শুধুমাত্র কি সুপ্রা অপটিক নিউক্লিয়াসে হয় নাকি অন্য কোথাও থেকে অল্প কিছু হয়? তখন বলবো যে স্যার প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে অল্প একটু তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে প্রশ্ন হবে। ঠিক আছে, কোথায় তৈরি হয়। আর যদি বলা হয় কোথা থেকে এই এডিএইচ অথবা অক্সিটোসিন কোথা থেকে রিলিজ হয়, তখন বলবো হচ্ছে পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এই যে প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস থেকে মেনলি। আচ্ছা, আমি একটু পড়ে আসি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যেটা বলছি। অ্যানাদার টু হরমোনস আর সিনথেসাইজড ফ্রম হাইপোথ্যালামাস বাট synthesized from hypothalamus, but synthesized মানে কি, যেখানে তৈরি হয়, but secreted from postpituitary gland. These are ADH antidiuretic hormone and oxytocin. ADH is primarily formed in the supraoptic nuclei, whereas oxytocin is primarily formed in paraventricular nucleus of hypothalamus. Each of these nuclei can synthesize about 1/6 as much as the second one as of its primary hormone. আচ্ছা যাও, ওটা 1/6 বলছে ওই যে প্যারাভেন্টিকুলার থেকে 1/6 আসতে পারে এডিএইচ, আবার সুপার অপটিক থেকেও 1/6 তৈরি করতে পারে হচ্ছে অক্সিটোসিন, সেটা কথা বলছে। যাই হোক, এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। এখান থেকে কিন্তু প্রশ্ন ধরবো পরীক্ষায়, এখান থেকে আমরা এইভাবে প্রশ্ন। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, খেয়াল করো, একটু খেয়াল করবো ছবিগুলো, একটু খেয়াল করলে দেখো এই যে সুপার অপটিক নিউক্লিয়াস। দেখো উপরের দিকে হাইপোথ্যালামাস, নিচের দিকে পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? অ্যান্টিপিটুইটারি, পোস্টোপিটুইটারি, আবার একটা ভ্যাসেল দিয়ে আছে দেখো, হাইপোথ্যালামো হাইপোফেসিয়াল ভ্যাসেল। এই যে সামনের দিকে যেটা দিয়ে আছে, নিচের দিকে সামনের দিকে একটা লাল করে দিয়ে আছে নিচে, এটা হাইপোথ্যালামো হাইপোফেসিয়াল ভ্যাসেল। আর পিছনের দিকে হচ্ছে হাইপোথ্যালামো ট্রাক থাকে। আর আচ্ছা খেয়াল করো, এই যে সুপ্রা অপটিক নিউক্লিয়াস খেয়াল করো, উপর দিকে মাঝখান বরাবর আছে। হ্যাঁ, আর ডান দিকে এখানে প্যারামেডিকুলার নিউক্লিয়াস আছে ছবিতে। এই যে প্যারামেডিকুলার লেখা আছে একটু উপরের দিকে, সুপ্রা অপটিক নিউক্লিয়াস, তার জাস্ট উপরের দিকে প্যারামেডিকুলার নিউক্লিয়াস। এইসব হাইপোথ্যালামাসের এইসব পোর্শন থেকে এই দুটো হরমোন আসে। আচ্ছা, জাস্ট ছবিটা দেখানো। আচ্ছা, এরপরে আসো রেগুলেশন অফ সিক্রেশন অফ বাই দ্য হাইপোথ্যালামাস। এটা আগেই পড়ানো হয়েছে যেহেতু বুঝবা। অল দ্য সিক্রেশন অফ ফ্রম দ্য পিটুইটারি গ্ল্যান্ড আর কন্ট্রোল আইদার বাই হরমোনাল অথবা নিউরাল সিগন্যাল
অফ দ্য হাইপোথ্যালামাস, ঠিক আছে, হরমোনাল। আচ্ছা, হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ অ্যান্টিপিটিউটারি সিক্রেশন। হাইপোথ্যালামাস থেকে আমরা জানি যে প্রডিউসেস রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন। দিস হরমোনস পাস থ্রু দ্য হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভ্যাসেল। দিস হরমোন রিলিজ দ্য অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড এন্ড অ্যাকশন করে। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস, ঠিক আছে। অ্যান্টিপিটিউটারি, পোস্টোপিটিউটারি। পিটিউটারির ভিতর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টিপিটিউটারি যেটা সামনের দিকে, ঠিক আছে, আর পোস্টোপিটিউটারি যেটা পিছনের দিকে। তাহলে অ্যান্টিপিটিউটারি, পোস্টোপিটিউটারি, উপরের দিকে হাইপোথ্যালামাস। এখন হাইপোথ্যালামাসের সাথে দুই ভাবে কানেকশন, অ্যান্টিপিটিউটারির সাথে একরকম কানেকশন আর পোস্টোপিটিউটারির সাথে একরকম কানেকশন। তাহলে অ্যান্টিপিটিউটারির সাথে কানেকশন কিভাবে, এই যে লেখা আছে হাইপোথ্যালামো, তার মানে হাইপোথ্যালামাসের সাথে। আর হাইপোফাইসিয়াল কাকে বলা হয়, হাইপোফাইসিস, এটা বলা হয় হচ্ছে হাইপোফাইসিস বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে, ঠিক আছে। হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভ্যাসেলস, ভ্যাসেলসের মাধ্যমে অ্যান্টেরো পিটুইটারির সাথে যোগাযোগ থাকে। আর পোস্টো পিটুইটারি, পোস্টো পিটুইটারির সাথে থাকে হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল না, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট, ঠিক আছে। এটা এই ডিফারেন্সটা তোমরা বুঝবা। অ্যান্টিপিটিউটারির সাথে হাইপোথ্যালামাসের যোগাযোগ থাকে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভ্যাসেলস, এন্ড পোস্টোপিটিউটারির সাথে হাইপোথ্যালামাসের যোগাযোগ থাকে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে। আচ্ছা, এখন আসো আমরা একটু বলি। আচ্ছা, হাইপোথ্যালামিক হরমোন এন্ড দেয়ার অ্যাকশন, এটা মোটামুটি তোমরা কিছুটা আজ পাইছো। এই যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তাহলে ইনহিবিটর হরমোন আমি আগের দিনই বলছি, যার একটা নাম আছে সোমাটোস্ট্যাটিন। আচ্ছা, এখন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করবে, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন ইনহিবিট করবে অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড ইনহিবিটরি হরমোন, আর যেহেতু রিলিজিং হরমোন বা স্টিমুলেটরি হরমোন সেটা স্টিমুলেট করবে অ্যান্টিপিটিউটারি সিক্রেশন। আচ্ছা, আরেকটা আছে হ্যাঁ প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, সেটা কি করবে, প্রোল্যাক্টিনকে ইনহিবিট করবে। থাইরোট্রপিন রিলিজিং হরমোন, হ্যাঁ এগুলো সব অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড। কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন আর এটা হাইপোথ্যালামাস, সরি হাইপোথ্যালামাস থেকে এগুলো আসতেছে। এগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলো বলার কিছু না। এই যে একটা কানেকশন দেখে দিচ্ছে, খেয়াল করো, খেয়াল করো, এটা এই ছবিটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই যে হাইপোথ্যালামাস উপরে, নিচে হচ্ছে অ্যান্টিপিটিউটারি। এই দেখো অ্যান্টিপিটিউটারির সাথে কানেকশন কিভাবে দেখো, হাইপোথ্যালামিক ডান দিকে দিয়ে আছে, হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভ্যাসেলস এর মাধ্যমে, ঠিক আছে। এটা অ্যান্টিপিটিউটারি পোর্টাল সিস্টেমটা দিচ্ছে। আচ্ছা, এই যে এখানে আরেকটা যেটা বলছে, এটা হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পোস্টোপিটিউটারি সিক্রেশন। তাহলে এটা কিভাবে সিক্রেশন করেন, দ্য পোস্টেরিয়র গ্ল্যান্ড ইজ কন্ট্রোল বাই দ্য নার্ভ সিগন্যাল দ্যাট অরিজিনেট ইন দ্য হাইপোথ্যালামাস এন্ড টার্মিনেট ইন দ্য পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড। তাহলে নার্ভ ইম্পালসের মাধ্যমে এটা হচ্ছে, এবং হাইপোথ্যালামাসে এটা সিগন্যালটা যায় এবং সেটা পোস্টোপিটিউটারি গ্ল্যান্ডে সিগন্যালটা শেষ হয়। তাহলে কি বলতেছে এখানে, সুপ্রা অপটিক এন্ড প্যারাভেন্ট্রিক। একটু আগে যেটা তোমাদেরকে বলছি দুই ধরনের নিউক্লিয়ার কথা, সুপ্রা অপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার অফ দ্য হাইপোথ্যালামাস প্রডিউস অ্যান্টিডাইউরেটিক হরমোন এন্ড এডিএইচ। তাহলে সুপ্রাঅপটিক থেকে এডিএইচ আসছে, প্যারাভেন্ট্রিকুলার থেকে অক্সিটোসিন আসছে হাইপোথ্যালামাসে। এরপর কি করতেছে, দিস টু হরমোনস পাস থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। যেহেতু পোস্টোপিটিউটারি গ্ল্যান্ডে যাচ্ছে, সেহেতু আমি তোমাদের একটু আগে বললাম যে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এই দুটো হরমোন নেমে আসবে। আচ্ছা, দিস টু হরমোনস আর ট্রান্সপোর্টেড টু দা পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড এন্ড রিমেন স্টোরড উইদিন দা নার্ভ এন্ডিং। তাহলে এই দুটো হরমোন কি করবে, এই ট্র্যাক দিয়ে নিচে নেমে এসে পোস্টোপিটিউটারিতে এসে নার্ভ এন্ডিং এ কি থাকবে, হ্যাঁ নার্ভ এন্ডিং এ এটা জমা থাকবে। এরপরে কি করবে, when nerve impulse are transmitted downward along the nerve fiber from the supraoptic and paraventricular nuclei to the postpituitary, postpituitary যখন নার্ভ ইম্পালসটা আসবে, then the hormones are secreted from the postpituitary by the exocytosis and enter into the systemic circulation। তখন এক্সোসাইটোসিস এর মাধ্যমে বাইরে রিলিজ হবে এবং সিস্টেমিক সার্কুলেশন এই দুটো হরমোন চলে আসবে, ঠিক আছে। বুঝতে পারছো সবাই এটা? হ্যালো স্যার আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, একবার আরেকবার বলুন যাবো। স্যার। আচ্ছা আচ্ছা, শোনো খেয়াল করো, আমি বলছি যে একটা হচ্ছে হাইপোথ্যালামের সাথে অ্যান্টিপিটিউটারি কানেকশন, সেটা হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভ্যাসেলস এর মধ্যে। আর জাস্ট এটা হাইপোথ্যালামাস কন্ট্রোল করতেছে কাকে, পোস্টোপিটিউটারিকে। কার মাধ্যমে করবে, হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে। এখন খেয়াল করো, হাইপোথ্যালামাসে আমি বলছি যে দুইটা নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে মেইনলি সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এগুলো থেকে দুইটা হরমোন আসে, একটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর একটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে এই দুটো কোথায় তৈরি হয়ে থাকে, সিনথেসাইজড হয়ে থাকে ওই হাইপোথ্যালামাসের ওইখানে। এখন যখন ওখান থেকে সিনথেসাইজ হয়ে গেল, হয়ে গিয়ে এই দুটো কি করবে, এই দুটো হরমোন ওই হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল যে ট্র্যাক্ট আছে, এই হাইপোথ্যালামাস এবং পোস্টোপিটিউটারির ভিতরে একটা ট্র্যাক্ট আছে, পাথওয়ে আছে,
ওইটা দিয়ে কি করবে, নেমে চলে আসবে, চলে এসে কি করবে, এই দুইটা হরমোন পোস্টোপিটুইটারি গ্ল্যান্ডের যে নার্ভ এন্ডিং আছে ওখানে এসে জমা থাকবে, জাস্ট জমা রয়েছে। এখন কি করবে, যখন একটা নার্ভ ইম্পালস আসবে এই ট্র্যাক্টের মাধ্যমে, ওই সুপ্রাঅপটিক বা হাইপোথ্যালামাস থেকে একটা নার্ভ ইম্পালস নেমে আসবে, নেমে এসে যখন এই যে নার্ভ এন্ডিং বললাম, যেটা পোস্টোপিটুইটারি গ্ল্যান্ডের নার্ভ এন্ডিং, প্রিসাইন্যাপটিক ক্লেফট বলে, প্রিসাইন্যাপটিক এন্ডিং, তারপর সাইন্যাপটিক ক্লেফট, পোস্ট জাংশন, এরকম একটা নার্ভের এন্ডিং আছে। এটা তোমাদের অন্য আরেকটা ক্লাসে পড়ানো হবে পরবর্তীতে নার্ভাস সিস্টেমে। তোমরা জেনারেল ফিজিওলজিতে কি পাইছো এই ধরনের? জেনারেল ফিজিওলজি পড়ানো হয়েছে না তোমাদের? প্রি সাইন্যাপটিক একটা সাইন্যাপটিক জাংশনের ছবি মনে পড়ে কিনা? হ্যাঁ জাংশন পড়া হয়েছে স্যার, কিন্তু এটা পড়া হ্যাঁ হ্যাঁ, হয়নি মনে হয়। এইবার আমি বলতেছি, তোমাদের জেনারেল ফিজিওলজিতে পড়ে আসছিলা যে প্রি সাইন্যাপটিক একটা ক্লেফট ছিল, তাই না? তারপরে ভিতরে স্পেসটা ছিল কি, সাইন্যাপটিক জি ক্লেফট, স্যার, জি তারপরে স্যার, ছিল প্রিসিনেপটিভ নট হ্যাঁ ছিল। ওই সেম জিনিস, এই যে সেটাই বলতেছে, এই যে দেখো খেয়াল করো, ওই সেম কথা, যে দুইটা এই হরমোন এসে ওই যে নার্ভ এন্ডিং, ওই যে প্রিসাইন্যাপটিক যে মেমব্রেন বললা বা নব, ওর ভিতরে এসে ওই হরমোন গুলো ওখানে ওয়েট করবে। যখন এবার একটা অ্যাকশন পোটেনশিয়াল, তোমরা আগে পড়ে আসছো, নার্ভ ইম্পালস মানে কি, অ্যাকশন পোটেনশিয়াল। যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল বা নার্ভ ইম্পালস যখন হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে আসবে এই নার্ভ এন্ডিং এ, তখন তোমরা পড়ে আসছো না ওখানে কি করবে, ওখান থেকে তোমার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন ভিতরে ঢোকে, ঢুকে ওই যে সোডিয়াম বের বাইন্ড হয়ে করে। যায়। হ্যাঁ হ্যাঁ, সেম জিনিস, এই দেখো খেয়াল করো, তখন কি করবে, এই যে যে এই হরমোন গুলোর সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এই হরমোন দুটোকে নিয়ে কি করবে, এই যে দেয়াই আছে দেখো, বা আর সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটুইটারি বাই এক্সোসাইটোসিস, ওখানেও তোমরা পড়ে আসছো এক্সোসাইটোসিসের মাধ্যমে তখন বেড়ে আসবে এবং সিস্টেমিক সার্কুলেশনে এই দুটো হরমোন তখন কাজ করবে। জাস্ট একবার দেখে নেবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি সামারি অফ প্রিন্সিপাল, দরকার নাই এখন। এই দেখো খেয়াল করে একটা ছবি জাস্ট দিছে, এই যে সুপ্রাঅপটিক নিউক্লিওপ্যারামিড নিউক্লিয়াসে হাইপোথ্যালামাস পোর্টাল ভেসেল মধ্যে পোস্টোপিটুইটারি, ডান দিকে হলুদ রঙের দেখতে পাচ্ছ, হ্যাঁ হলুদ রঙের, হ্যাঁ ওইটা, জি ওই স্যার, উপরে দেখা যাচ্ছে। হাইপোথ্যালামাস নিচে পোস্টোপিটুইটারি, এই একটা কানেকশন দেখা যাচ্ছে এই ছবিতে। আচ্ছা, এখন যেটা জাস্ট একটা একটু ধারণা দেয়া, পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা বলতেছি না, অ্যান্টোপিটুইটারি, পোস্টোপিটুইটারি, এই যে পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে একটু ধারণা, যে পিটুইটারি গ্ল্যান্ড ইজ স্মল গ্ল্যান্ড লোকেটেড ইন দা, কোথায় থাকে এটা, অনেক সময় আমরা ভাই ভাই জিজ্ঞেস করি, হ্যাঁ রিটেনে এই ধরনের প্রশ্ন আসে না, ভাই ভাই আমরা জিজ্ঞেস করি, লোকেটেড ইন দা সেলার টার্সিকা অফ দা স্ফেনয়েড বোন এট দা বেজ অফ দ্য স্কাল। তাহলে খেয়াল রাখতে হবে যে কোথায়, সেলার টার্সিকা অফ দ্য স্ফেনয়েড বোন এট দা বেজ অফ দ্য স্কাল। ইট ইজ নোন অ্যান্ড, এটার আরেকটা নাম কি, ওই যে আমি এটা বললাম না, হাইপোফাইসিস, হাইপোফাইসিস, এটা খেয়াল করো। এই জন্য ওই যে নামটা আসছে হাইপোথ্যালামো হাইপোফাইসিস পোর্টাল ভেসেল, হাইপোফাইসিস বলতে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয়, ইট ইজ অলসো নোন অ্যাজ হাইপোফাইসিস। দিস পিটুইটারি গ্ল্যান্ড ইজ ডিভাইডেড ইনটু টু ডিস্ট্রিক্ট পোর্শন, ওই যে অ্যান্টোপিটুইটারি এন্ড পোস্টোপিটুইটারি। তাহলে অ্যান্টোপিটুইটারিতে কি বলা হচ্ছে, অ্যাডিনো হাইপোফাইসিস, ঠিক আছে। আর পোস্টোপিটুইটারি মেইনলি হচ্ছে নিউরাল কানেকশন থাকে বলতে, ওইটারে বলা হয় নিউরো হাইপোফাইসিস। তাহলে অ্যান্টোপিটুইটারি আরেকটা নাম হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, আর পোস্টোপিটুইটারি আরেকটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। The pituitary gland is also called কি বলা হয়, master gland, because it control the secretion of the hormone of almost all endocrine gland. আচ্ছা, এখানে জাস্ট একটু আছে, তোমাদের যে পিটুইটারি গ্ল্যান্ডটা কোথা থেকে আসলো, হ্যাঁ পিটুইটারি অরিজিন, এটা দেওয়া আছে যে অ্যান্টোপিটুইটারিটা র্যাপথিস পাউচ, র্যাপথিস পাউচ থেকে আসছে, যেটা এমব্রায়োনিক ইনভ্যাজিনেশন অফ দ্য ফ্যারেঞ্জিয়াল এপিথেলিয়াম, হ্যাঁ এমব্রায়োলজিক্যাল ভিউ, এটা জানলে জানতে পারো, একটু জেনে রাখলো যে অ্যান্টিপিটিউড কোথায়, র্যাথিস পাউচ থেকে আসে, ফ্যারেঞ্জিয়াল এপিথেলিয়াম থেকে, আর পোস্টোটা ইসে থেকে আসে, নিউরাল টিস্যু ওভারগ্রোথ হাইপোথ্যালামাস। যাক, আচ্ছা এরপরে আমরা চলে আসি মেইন জিনিসে। আচ্ছা সেলগুলো এখানে পড়ি। আচ্ছা আর একটু পরে যেটা আসে, এই যে এবার খেয়াল করো এটা, এটা পরীক্ষায় আসে, রিটেনেও আসে, আবার আমরা ধরি যে হরমোন সিক্রেট ফ্রম দ্য অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড, কি কি হরমোনস আসছে এবং কি কি ধরনের সেল আছে। এখানে সেল আছে হচ্ছে দুই ধরনের সেল আছে অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ডে, একটা হচ্ছে অ্যাসিডোফিলস আর একটা হচ্ছে ব্যাজোফিলস। অ্যাসিডোফিলস, ব্যাজোফিলস তোমরা জানো যে একটা হচ্ছে অ্যাসিডোফিলিক স্টেন নেয়, একটা ব্যাজোফিলিক স্টেন নেয়, সেজন্য যে ধরনের সেল যে ধরনের স্টেন নেয় সেইভাবে নামকরণ করেছে, একটা হচ্ছে অ্যাসিডোফিলস আর একটা হচ্ছে ব্যাজোফিলস, দুই ভাগে ভাগ করছে। এবার অ্যাসিডোফিলস যদি ধরি, তাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সোমাটোট্রোপস, হ্যাঁ সোমাটোট্রোপস, আর একটা হচ্ছে ম্যামোট্রোপস, অথবা ম্যামোট্রোপস এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ল্যাক্টোট্রোপস, ম্যামোট্রোপস অথবা ল্যাক্টোট্রোপস। তাহলে সোমাটোট্রোপস থেকে কি আসে, সিক্রেটস, গ্রোথ হরমোন। আর ম্যামোট্রোপস অথবা ল্যাক্টোট্রোপস থেকে আসে প্রোল্যাকটিন। আর ব্যাজোফিলিক,
যেটা ব্যাজোফিলস, সেটা হচ্ছে কি কি আছে, 3 ধরনের আছে, থাইরোট্রপস, কর্টিকোট্রপস আর হচ্ছে গোনাডোট্রপস। থাইরোট্রপস কি আসে, সিক্রেটস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর কর্টিকোট্রপস নামের সাথে মিল রাখে, সব সিক্রেটস অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন। আর গোনাডোট্রপস থেকে আসে সিক্রেট ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিলাইজিং হরমোন। প্রথমে নামগুলো একটু লাগবে, হ্যাঁ, কেমন বিধি খিস্টে লাগবে, কিন্তু আস্তে আস্তে যত তোমরা 2 বা 3 বা 4 বার যখন রিডিং দিবা আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিপিটিডায় গেলাম, কি বললাম, 2 ধরনের স্টেনের সেল থাকে, একটা হচ্ছে অ্যাসিডোফিলস আর একটা হচ্ছে ব্যাজোফিল। অ্যাসিডোফিলের ভিতরে সোমাটোট্রোপস আর একটা হচ্ছে ম্যামোট্রোপস অথবা ল্যাক্টোট্রোপস। হ্যাঁ, এখন সোমাটোট্রোপস এর ভিতরে যেটা আছে, সোমাটোট্রোপস যেগুলো সেল সেখান থেকে রিলিজ হয় হচ্ছে গ্রোথ হরমোন। আর ম্যামোট্রোপস অথবা ল্যাক্টোট্রোপস থেকে আসে হচ্ছে প্রোল্যাকটিন। আর ব্যাজোফিলিক যেটা, সেটা হচ্ছে আসতে হচ্ছে থাইরোট্রোপস, কর্টিকোট্রোপস আর গোনাডোট্রোপস। এবং কোনটা থেকে কোনটা আসছে তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, এটা প্রয়োজন নাই, যে স্লাইড গুলো আমি দেখা দিচ্ছি, জাস্ট ওগুলো একটু টিক দিয়ে নিবা, ওগুলো পড়লে হবে। এখন আমরা আসি, হ্যাঁ, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনটা কি ধরনের হরমোন, আগেই বলছিলাম আমরা, প্রোটিন হরমোন, তাই না? এর কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, 100, কনসিস্টস অফ 191 অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এখন আমরা আসবো যে গ্রোথ হরমোনের ফাংশন। গ্রোথ হরমোনের ফাংশন যদি ধরে আমরা ধরি যে জেনারেল বডি গ্রোথ, ফার্স্টে যেটা আসবে জেনারেল বডি গ্রোথ, আর একটা হচ্ছে স্কেলিটাল গ্রোথ, হ্যাঁ, আর একটা যেটা আসবে যে মেটাবলিক ইফেক্ট, হ্যাঁ, মেটাবলিক ইফেক্ট। এই যে 3 নম্বরে মেটাবলিক ফাংশন, একটু আগে পরে আছে, ওটা খেয়াল করে নিবা তোমরা। তাহলে ফার্স্ট যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি যে গ্রোথ হরমোনের যে ফার্স্ট কাজ সেটা হচ্ছে গ্রোথ করা। ফাংশন অফ গ্রোথ হরমোন কি, বডির অল ওভার গ্রোথ করা। তাহলে গ্রোথটা কিভাবে করবে, কোথায় কোথায় করবে, ফার্স্টে কি বলতেছে, জেনারেল বডি গ্রোথ। তাহলে গ্রোথ হরমোন প্রমোটস গ্রোথ অফ অলমোস্ট অল টিস্যুস অফ দ্য বডি দ্যাট আর ক্যাপাবল অফ গ্রোয়িং বাই। কিভাবে করবে গ্রোথটা, তাহলে একটা হচ্ছে ইনক্রিজ সেল সাইজ, সেলের সাইজ বাড়াবে, ইনক্রিজ নাম্বার অফ সেল, সেলের নাম্বার বাড়াবে, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ সেল। এই 3 ভাবে সে সেলের গ্রোথটা বাড়াবে। এটা হচ্ছে জেনারেল বডি গ্রোথ। আচ্ছা, আর একটা যেটা আসবে যে স্কেলিটাল গ্রোথ। স্যার, স্কেলিটাল, ডিফারেন্সিয়েশনটা হ্যাঁ হ্যাঁ একটু, বলো। ডিফারেন্সিয়েশন যেটা আছে একটু যদি বুঝিয়ে দিন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন পুরো একটা ক্লাস লাগবে তোমাদের, আমি পড়াই দেবো পরে, ঠিক আছে? সেলের ডিফারেন্সিয়েশন কিভাবে, মাইটোসিস মায়োসিস, ওখানে একটা করে সবকিছু আমি ওটা পরে বুঝাই দেবো। ওটা পুরো ক্লাস লাগবে, ঠিক আছে? জাস্ট জেনে রাখো যে ইনক্রিজ সাইজ, সাইজ অফ দ্য সেল, নাম্বার অফ দ্য সেল এন্ড ডিফারেন্সিয়েশন অফ দ্য সেল। এই 3টে কাজের মাধ্যমে জেনারেল বডি গ্রোথ করে এবং সে কি করে, গ্রোথ হরমোন করে। আরেকটা যেটা আসছে যে স্কেলিটাল গ্রোথ, ঠিক আছে? স্কেলিটাল গ্রোথ ওটা হচ্ছে ছিল জেনারেল বডি গ্রোথ, আর একটা হচ্ছে স্কেলিটাল গ্রোথ। তাহলে বডির স্কেলিটাল যে গ্রোথটা করবে সেটা কি করবে, এটা ইনডাইরেক্টলি করে, এটা হচ্ছে লিভারে। হ্যাঁ, আহ, এটা খেয়াল করো যে গ্রোথ হরমোন ইনডাইরেক্টলি স্টিমুলেটস দ্য গ্রোথ অফ বোন এন্ড কার্টিলেজ। স্কেলিটাল গ্রোথ, বোন এন্ড কার্টিলেজ বাই সোমাটোমেডিন, সোমাটোমেডিন অথবা সোমাটোমেডিন সি বলা হয়। যাই হোক, সোমাটোমেডিন ফর্মেশন ইন দ্য লিভার এন্ড কিডনি। তার মানে গ্রোথ হরমোন যখন রিলিজ হয় তখন, যখন এটা কোথা থেকে রিলিজ হয়, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, তখন এ কি করবে, গ্রোথ হরমোনটা এসে ডাইরেক্টলি, কিছু তো ডাইরেক্টলি কাজ করে জেনারেল বডি গ্রোথে, আবার কিছু করে মেটাবলিজম করে, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের পরে তার কিছু ইফেক্ট আছে। আর কিছু করে স্কেলিটাল গ্রোথ, বোনস এন্ড কার্টিলেজ। এবং সেটা করতে গেলে তাকে অবশ্যই লিভারে যেতে হবে, লিভারে যে, লিভার এবং কিডনিতে যে, ওখানে আবার একটা ফ্যাক্টর তৈরি করে, সেটা হচ্ছে সোমাটোমেডিন সি ফরমেশন করে। সোমাটোমেডিন সি কে ফরমেশন করতে বলে, তখন সেই সোমাটোমেডিন সি টা কি করে, দিস সোমাটোমেডিসিন অ্যাক্ট বাই, খেয়াল করো, ইনক্রিজ রেট অফ প্রোডাকশন অফ অস্টিওজেনিক এন্ড কন্ড্রিওসাইটিক সেল। মানে বোনসের ভিতরে এই 2 ধরনের সেলের গ্রোথ করায়। ইনক্রিজ কনভার্সন অফ কন্ড্রোসাইটস টু অস্টিওজেনিক সেল and increased deposition of protein and calcium into the bone matrix by the chondriocytic and osteogenic cell. Increased osteoblast formation at periosteum leading to increased thickness of bone. মানে মেন কথা হচ্ছে যে অস্টিওজেনিক এবং কন্ড্রোসাইটিক সেল তৈরির মাধ্যমে কি করে, বোনসে প্রোটিন এবং ক্যালসিয়াম ডিপোজিশন করে, এবং প্রোটিন এবং ক্যালসিয়াম যখন ডিপোজিশন করে তখন এর মাধ্যমে কি, বোনসের ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, খেয়াল করিও। আচ্ছা, এটা 2টা গ্রোথ গেল, স্কেলেটাল গ্রোথ আর জেনারেল গ্রোথ। আচ্ছা, আর সেকেন্ড যেটা আমি বলতেছি থার্ডে, 3 নম্বর পয়েন্টে যেটা বললাম যে মেটাবলিক ফাংশন। যত হরমোন পড়ানো হবে এন্ডোক্রাইন সিস্টেমে প্রত্যেকটার কিন্তু মেটাবলিক ফাংশন কিন্তু আছে। স্পেসিফিক আদার্স ফাংশন তো আছে, সাথে কিন্তু মেটাবলিক ফাংশনও আছে। মেটাবলিক ফাংশনটাও ইম্পর্টেন্ট। তাহলে আমাদের গ্রোথ হরমোন কি করে দেখো, খেয়াল করো, মেটাবলিক ফাংশনের ভিতরে 3টে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, আর একটা হচ্ছে
খেয়াল করো, ফ্যাট মেটাবলিজম আর আরেকটা যেটা আছে প্রোটিন মেটাবলিজম, এই তিনটের পরে কাজ করে। ঠিক আছে, এখন যেটা আমরা আসি প্রথমে যেটা বলি যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজম কিভাবে কাজ করে। এখানে যেটা ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার, লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশনটা বাড়ায় দেয়। এরপরে কি বলতেছে যে ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন। হ্যাঁ, প্যানক্রিয়াসের বিটা সেলের পরে কিন্তু গ্রোথ হরমোনের একটা ইফেক্ট আছে, যার কারণে ইনসুলিন সিক্রেশনটা বাড়ায় দেয়। সেটা যখন বিটা সেল পড়াবো প্যানক্রিয়াস তখন ওটা ক্লিয়ার আসবে। আর ডিক্রিজ গ্লুকোজ আপটেক ইন দ্য পেরিফেরাল টিস্যু লাইক স্কেলেটাল মাসল অ্যাডিপোজ টিস্যু। এখানে আবার খেয়াল করো যে গ্লুকোজ প্রোডাকশন করতেছে লিভার থেকে, আবার কিন্তু যে আমাদের স্কেলেটাল মাসল এবং অ্যাডিপোজ টিস্যুতে যে আমাদের গ্লুকোজ আপটেকটা সেটাকে কিন্তু কমায় দেয়, ডিক্রিজ গ্লুকোজ আপটেক। তার ডিক্রিজ গ্লুকোজ আপটেক যদি করে তাহলে ব্লাড গ্লুকোজ কিন্তু বেড়ে যায়। ইচ অফ দিস চেঞ্জেস ইনডিউস ইনসুলিন রেজিস্ট্যান্স which attenuates insulin's action to stimulate uptake and utilization of glucose in the skeletal muscle and adipose tissue and to inhibit gluconeogenesis by the liver. হ্যাঁ, this leads to increased blood glucose level. আমি একটু আগে বললাম যে পেরিফেরাল টিস্যুতে যখন স্কেলেটাল মাসল অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ আপটেকটা সে কমায় দেবে, তখন কি করবে, তখন কিন্তু গ্লুকোজের পরিমাণটা আমাদের ব্লাডে বেড়ে যায়। হ্যাঁ, যার কারণে এই আমাদের গ্রোথ হরমোনের কিন্তু আরেকটা নাম হচ্ছে কি, এই যে হ্যান্স গ্রোথ হরমোন ইজ ডায়াবেটোজেনিক। হ্যাঁ, গ্রোথ হরমোন কে এই জন্য ডায়াবেটোজেনিক বলা হয়, আবার কিটোজেনিকও বলা হয়, কারণ কিটোসিস করে। যদি কারোর গ্রোথ হরমোন খুব বেশি থাকে, তাই না, সেই ক্ষেত্রে কিন্তু তার ডায়াবেটিস হওয়ার ডেভেলপ করার চান্স থাকে। ঠিক আছে, এটা হচ্ছে যাও কার্বোহাইড্রেট মেটাবলিজম, খেয়াল রাখবো তোমরা। এই যে ফ্যাট মেটাবলিজম এর পরে আমি বলে দিই, এই যে গ্রোথ হরমোন এনহান্সেস ইউটিলাইজেশন অফ ফ্যাট অ্যাজ সোর্স অফ এনার্জি। মানে এই ফ্যাটের পরে ক্যাটাবলিক ইফেক্ট। হ্যাঁ, ক্যাটাবলিক ইফেক্ট কারণ ফ্যাটকে ভেঙে রক্তে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। ইনক্রিজ আপটেক অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম অ্যাডিপোজ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিড আপটেক করে। ইনক্রিজ ব্লাড ফ্যাটি অ্যাসিড লেভেল, ব্লাডে কিন্তু ফ্যাটি অ্যাসিড লেভেল সে বাড়ায় দেয়। ইনক্রিজ কনভার্সন অফ ফ্যাটি অ্যাসিড ইন্টু অ্যাসাইল কোয়ে বাই বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ের পরিমাণ বাড়ায় দেয়, যার কারণে কিটোন বডি বাড়ায় দেয়, এবং যার কারণে গ্রোথ হরমোন কিন্তু কিটোজেনিক। অর্থাৎ গ্রোথ হরমোন একটু আগে আমি বলছি ডায়াবেটোজেনিক এবং কিটোজেনিক এবং ক্যাটো। এটা কিন্তু প্রশ্ন করা হবে তোমাদেরকে, অনেক সময় ভাই আমরা জিজ্ঞেস করি যে হোয়াই গ্রোথ হরমোন ইজ ডায়াবেটোজেনিক, হ্যাঁ কেন বলা হয়, তখন ওইভাবে বলে দিতে হবে যে আমি যেটা বললাম যে স্কেলেটাল মাসল ইসে ওটা ইয়ে করে, এটা এই যে এইভাবে বলে দিতে হবে যে এই যে এখানে যেটা আসছে, ঠিক আছে, ডিক্রিজ গ্লুকোজ আপটেক ইন পেরিফেরাল টিস্যু। হ্যাঁ, স্কেলেটাল মাসল অ্যাডিপোজ টিস্যু, যার কারণে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়ায়। দিস লিডস টু ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, হেন্স গ্রোথ হরমোন ইজ ডায়াবেটোজেনিক। আচ্ছা, এইভাবে তোমরা ব্যাখ্যাটা দিতে পারো। আর কেন কিটোজেনিক, এই যে এখানে যেটা দেওয়া আছে যে ফ্যাটি অ্যাসিড লেভেলটা ব্লাডে বাড়ায় দেয়, যার কারণে সেটা কিটোন বডি তৈরিতে অ্যাসিটাইল কোয়েটা তৈরিতে সহায়তা করে, যার কারণে গ্রোথ হরমোন কিটোজেনিক। ঠিক আছে, অর্থাৎ প্রশ্ন তোমাদের অন্যভাবে আসতে পারে, পরীক্ষা আসতে পারে হোয়াই গ্রোথ হরমোন ইজ কল্ড ডায়াবেটোজেনিক অর কিটোজেনিক, এভাবে আসতে পারে। ওইভাবে আসলে ভয়ের কোনো কারণ নাই। কার্বোহাইড্রেট মেটাবলিজমটা যেভাবে তুমি লিখছো ওইটাই একটু বলে দিয়া, আর ফ্যাট মেটাবলিজম আমি জাস্ট যেভাবে বললাম 2-4 লাইন লিখলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো যে প্রোটিনের পরে গ্রোথ হরমোনের কি কাজ। প্রোটিনের কিন্তু এটা অ্যানাবলিক ইফেক্ট, তার মানে প্রোটিন সিনথেসিসে সহায়তা করে। খেয়াল করো, গ্রোথ হরমোন প্রমোটস প্রোটিন সিনথেসিস এন্ড ডিপোজিশন অফ প্রোটিন ইন টিস্যু ইন দ্য ফলোইং ওয়ে। তার মানে সে টিস্যুর ভিতরে প্রোটিনকে রাখতে সহায়তা করে, ডিপোজিশন করতে সহায়তা করে। তাহলে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন, সেল মেমব্রেন দিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলোকে সেলের ভিতরে ঢুকায় দেয়। ইনক্রিজ নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন অফ ডিআরএনএ টু ফর্ম আরএনএ। আচ্ছা, ইনক্রিজ ট্রান্সলেশন অফ আরএনএ ফর্ম প্রোটিন বাই দ্য রাইবোজোম, ডিক্রিজ ক্যাটাবলিজম অফ প্রোটিন। তার মানে প্রোটিন সিনথেসিস করতেছে। হ্যাঁ, প্রোটিনকে হচ্ছে অ্যানাবলিক ইফেক্ট প্রোটিনের পরে। আচ্ছা আচ্ছা, আদার কিছু ফাংশন আছে, ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন ফ্রম জিআইটি, সোডিয়াম পটাশিয়াম এক্সক্রিশন, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ। হ্যাঁ, এই আর কি। এখন আসো, এটা গ্রোথ হরমোন। আচ্ছা, আমরা কি বললাম, গ্রোথ হরমোনের ফাংশন গুলো বললাম কিছু। এখন যেটা আসছে যে এটা রেগুলেশন অফ সিক্রেশন অফ গ্রোথ হরমোন। প্রত্যেকটা হরমোনের রেগুলেশন অফ সিক্রেশন অফ গ্রোথ হরমোন থাকে। এখন রেগুলেশন অফ সিক্রেশন যদি ধরি, তাহলে দেখো খেয়াল করো, প্রথমে দেওয়া আছে এখানে যে হাইপোথ্যালামিক কন্ট্রোল, আর একটা দেওয়া আছে ফিডব্যাক কন্ট্রোল। ঠিক আছে, হাইপোথ্যালামিক কন্ট্রোল এন্ড ফিডব্যাক কন্ট্রোল, আমি দুইটাই বুঝাই দিচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে হাইপোথ্যালামিক কন্ট্রোল। হাইপোথ্যালামিক কন্ট্রোল বলতে কি বলছে, যে গ্রোথ হরমোন যেটা আসে সেটা কোথা থেকে আসে, সেটা আসে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, তাই তো।
অ্যান্টিপিটিউটারি থেকে আসে, কিন্তু তোমার প্রথম যে স্টিমুলেশন আসে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে আসে। হাইপোথ্যালামাস থেকে কি আসে? হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন অথবা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, তাই না? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন অথবা ইনহিবিটরি হরমোন। তাহলে এই গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনের আরেকটা নাম সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমার শরীরে যখন গ্রোথ হরমোন দরকার, তাই না, তখন কি হবে? হাইপোথ্যালামাস গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ওটা রিলিজ করবে, এবং দিস হরমোন তখন কি করবে? ট্রান্সপোর্টেড টু দ্য অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড। অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ডে যে কাজ করবে এবং সেখান থেকে কি করবে? গ্রোথ হরমোনকে রিলিজ করাবে। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন স্টিমুলেটস সিক্রেশন অফ গ্রোথ হরমোন এন্ড গ্রোথ হরমোন ইনহিবিটস সিক্রেশন। এটা হচ্ছে হাইপোথ্যালামিক কন্ট্রোল। হাইপোথ্যালামাস নিজেই কন্ট্রোল করবে ব্লাডে গ্রোথ হরমোনের পরিমাণের উপর নির্ভর করে। এরপরে সেকেন্ড কন্ট্রোল কি বলতেছে? ফিডব্যাক কন্ট্রোল। ওটা হচ্ছে হাইপোথ্যালামাস নিজেই কন্ট্রোল করতেছে, আর এটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল। তাহলে ফিডব্যাক কন্ট্রোল কিভাবে করবে খেয়াল করো। যখন আমার গ্রোথ হরমোন তৈরি হয়ে গেছে শরীরে, বেশ কিছু গ্রোথ হরমোন শরীরে তৈরি হয়ে গেছে, তখন কি করবে? গ্রোথ হরমোন স্টিমুলেটস লিভার এন্ড আদার টিস্যু টু ফর্ম ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, আইজিএফ তে। আইজিএফ তে বোঝা যাচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। হ্যাঁ, তার মানে আমার শরীরে যখন কিছু গ্রোথ হরমোন তৈরি হয়ে গেছে, তখন এই গ্রোথ হরমোন আবার কি করবে? আমাদের লিভারে এবং আদার্স টিস্যুতে একটা ফ্যাক্টর আছে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বলে 1 বলে একটা ফ্যাক্টর আছে, তাকে স্টিমুলেট করবে। তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কি করবে? ইনক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন কজেস ইনক্রিজ ফরমেশন অফ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। যত গ্রোথ হরমোন বাড়তে থাকবে, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1টাও বেশি বেশি তৈরি হতে থাকবে। তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কি করবে? স্টিমুলেটস গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন সিক্রেশন ফ্রম হাইপোথ্যালামাস। তখন সে ডাইরেক্টলি গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন যে আছে হাইপোথ্যালামাস, তাকে স্টিমুলেট করবে সেটাকে রিলিজ করার জন্য, এন্ড ডাইরেক্টলি ইনহিবিট গ্রোথ হরমোন সিক্রেশন ফ্রম অ্যান্টিপিটিউটারি। মানে দুইটা এফেক্ট আছে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ডাইরেক্ট চলে গেল হাইপোথ্যালামাসে, যে সে একটা স্টিমুলেশন দিয়ে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনকে রিলিজ করায় গ্রোথ হরমোন কমায় নিয়ে আসবে, মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, অথবা ডাইরেক্টলি আবার অ্যান্টিপিটিউটারি পরে কাজ করে সে গ্রোথ হরমোন সিক্রেশন কমাবে, এই যে ডিক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন। এখন একটা জাস্ট ছবি দেখো ফিডব্যাক কন্ট্রোলে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, খেয়াল করো, ছবিটা খেয়াল করো। এই যে বাম দিকে উপরের দিকে আছে কি? সোমাটোস্ট্যাটিন, এসএস। এসএস মানে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আর ডান দিকে যেটা উপরে আছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। সোমাটোস্ট্যাটিন এসএস মানে হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। ওটা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন আর গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। আচ্ছা, এবার খেয়াল করো, ওইটা হচ্ছে কোথায় আছে? গোল করে দেওয়া আছে হাইপোথ্যালামাসের ভিতরে। এই দুটো হরমোন আসে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে, এই জন্য হাইপোথ্যালামাস। এর নিচে কি আছে? অ্যান্টিপিটিউটারি। অ্যান্টিপিটিউটারিটার থেকে কি আসবে? দেওয়া রয়েছে গ্রোথ হরমোন। জিএইচ তে আসে কি? গ্রোথ হরমোন। আচ্ছা, এখন আমি, আর নিচে কি আছে? লিভারের একটা ছবি আছে, দেখো খেয়াল করো, লিভার এন্ড আদার অর্গান। এটা দিয়ে দেওয়া আছে ভিতরে IGF-1, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি একটু জাস্ট বলি তোমাদেরকে। এই যে হাইপোথ্যালামাসের গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা ধরো আমার শরীরে প্রয়োজন, তখন গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা রিলিজ হলো। তারপরে একটা তীর চিহ্ন নিচ দিয়ে দেওয়া আছে, সে কি করবে? অ্যান্টিপিটিউটারিকে ইম্পালস দেবে। ইম্পালস দিয়ে অ্যান্টিপিটিউটারি থেকে কি হবে? গ্রোথ হরমোন রিলিজ হবে। সেই গ্রোথ হরমোন কি হলো? গ্রোথ হরমোন যখন বাড়তেছে, তখন কিন্তু বললাম যে টিস্যু এবং লিভারের ভিতরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর কে সে বাড়াবে বাড়াবে এবং তাকে স্টিমুলেট দিচ্ছে। যত স্টিমুলেট দিচ্ছে তত ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কি করতেছে? আবার দেখো একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিচ্ছে, ডট ডট দিয়ে কি অ্যান্টিপিটিউটারিকে দেখাইছে, তার মানে সে গ্রোথ হরমোনকে রিলিজে বাধা দিচ্ছে। আবার টান দিয়ে একটা বাম দিক দিয়ে দিচ্ছে, এই যে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, তাকে স্টিমুলেট করতেছে যে গ্রোথ হরমোন কমাতে হবে। তোমরা বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো এটা? স্যার আরেকটু বলুন স্যার আরেকবার। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, হাইপোথ্যালামাসের ভিতরে দুই ধরনের হরমোন দেখো, একটা হচ্ছে এসএস সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, অথবা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, আর গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তাহলে আমার বডিতে যখন গ্রোথ হরমোনের দরকার, তখন কি হবে? এই হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন GHRH যেটা দিয়ে আছে, তাহলে জিএইচ গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা রিলিজ হবে। রিলিজ হয়ে তখন ওটা কি করবে? ওটা অ্যান্টিপিটিউটারি করে কাজ করবে। অ্যান্টিপিটিউটারি থেকে কাজ করলে কি হবে? ওখান থেকে অ্যান্টিপিটিউটারি থেকে গ্রোথ হরমোনটা আসবে। গ্রোথ হরমোন তখন কি করবে? গ্রোথ হরমোন সারা বডিতে বললাম না যে এই গ্রোথ করায়, এই মেটাবলিজম করায়, এত কিছু গ্রোথ করানোর পরে তখনও গ্রোথ হরমোন যখন এক্সট্রা বেশি হয়ে যাবে, তখন সেই গ্রোথ হরমোনটা যত বাড়বে তত ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 যেটা আছে লিভার এবং আদার অর্গানে, তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1ও বেড়ে যাবে। তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যখন খুব বেশি বেড়ে যাবে, তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটাই কি করবে?
অ্যান্টিপিটিউটারিকে ইনহিবিটরি ইফেক্ট করবে গ্রোথ হরমোন রিলিজ কমানোর জন্য। আবার সে ডাইরেক্টলি কি করবে, হাইপোথ্যালামাসের সেই গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন এসএস ওকে তোমার কি করবে, ইম্পালস দিবে, যে জন্য গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনটা রিলিজ করে এবং গ্রোথ হরমোনের পরিমাণটা কমায় দেয়। এবার ক্লিয়ার? জি স্যার। আরো একবার দুইবার দেখবা, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে, এটাই। আচ্ছা, এখন এখন কি বলতেছে যে আমাদের কোন কোন ফ্যাক্টর, হ্যাঁ, গ্রোথ হরমোন স্টিমুলেট করে সিক্রেশনে, আর একটা হচ্ছে ইনহিবিট করে। তাহলে স্টিমুলেট করে হচ্ছে এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, ডিপ স্লিপ, হাইপোগ্লাইসেমিয়া, ট্রমা, স্ট্রেস, স্টারভেশন। এসব কন্ডিশনে গ্রোথ হরমোন কি হবে, স্টিমুলেট করবে, বাড়াবে, গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যাবে। আর ফ্যাক্টর দ্যাট ইনহিবিট গ্রোথ হরমোন সিক্রেশন, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল, এজিং, আর এক্সোজেনাস গ্রোথ হরমোন। ঠিক আছে, এইসব কন্ডিশনে হচ্ছে ইনহিবিট গ্রোথ হরমোন। এটা খেয়াল করবা, জ্ঞান থেকে নেওয়া হয়েছে, এই চারটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এখন আসো, এখন খেয়াল আসো। আচ্ছা, এখন যেটা হরমোন, একটা হরমোনের নাম আসছে প্রোল্যাকটিন। হ্যাঁ, প্রোল্যাকটিন এই যে হরমোন সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড, এটা অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড থেকে আসে। এটাও প্রোটিন হরমোন, 199 অ্যামাইনো অ্যাসিড আছে, 3 ডাইসালফেট ব্রিজ আছে। এটা কি হবে, প্রোল্যাকটিন এইভাবে লেখার কারণ হচ্ছে প্রোল্যাকটিন তোমাদের শর্ট নোটে আসবে। হ্যাঁ, শর্ট নোট অ্যান্সার দিলে নাম্বারটা বেশি আসে, তোমরাও জানো। এই জন্য শর্ট নোটে যখন আসবে তখন প্রোল্যাকটিন সম্পর্কে এভাবে লিখতে হবে, যে সোর্স লিখবা, কেমিক্যাল নেচার, যতটুকু মনে থাকে আর কি। এরপর আসে প্রোল্যাকটিনের ফাংশন। প্রোল্যাকটিনের ফাংশন কি, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ইট প্রমোটস ব্রেস্ট ডেভেলপমেন্ট ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে ফিমেলদের ব্রেস্ট ডেভেলপমেন্টে প্রোল্যাকটিনটা কাজ করে। সিনথেসিস অফ মিল্ক ইন দ্য ব্রেস্ট ডিউরিং প্রেগন্যান্সি, মিল্ক সিনথেসিসে প্রোল্যাকটিনটা সহায়তা করে। মিল্ক সিক্রেশন ডিউরিং ল্যাকটেশন, ল্যাকটেশনের সময় মিল্ক সিক্রেশনে সহায়তা করে। প্রিভেন্টস ওভুলেশন ইন ল্যাকটেটিং ওমেন, ল্যাকটেটিং ওমেনের ওভুলেশনটাকে প্রিভেন্ট করে প্রোল্যাকটিন। আচ্ছা, মেনটেন্স সিক্রেটারি অ্যাক্টিভিটি অফ কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম যখন পড়াবো ক্লিয়ার বুঝবো, ওর সিক্রেটারি অ্যাক্টিভিটিটা বাড়ায় দেয়, মেনটেন করে। এন্ড ইনহিবিটস পিটুইটারি গোনাডোট্রপিন, এফএসএইচ এলএইচ। হ্যাঁ, পিটুইটারি এফএসএইচ এলএইচ টাকে সে ইনহিবিট করে। আচ্ছা, আর ফিমেলদের ক্ষেত্রে আননোন, মেলদের ক্ষেত্রে আননোন, কিন্তু এক্সেস যদি প্রোল্যাকটিন সিক্রেশন হয় তাহলে সেটা হচ্ছে ইম্পোটেন্সি, টিউমার হয়ে ইম্পোটেন্সি ডেভেলপ করে। ঠিক আছে, এটা যাও, এই ফাংশন গুলো তোমরা মুখস্থ রাখবা, এবং আমরা যখন পুরো এন্ডোক্রাইনোলজি শেষ করব তখন দেখবা যে ফাংশন গুলো মিলে যাবে, মানে একটার সাথে একটা মিল। যখন এখানে পড়াবো রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, তখন দেখবা রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়ে ফেলবো, প্রোল্যাকটিন এর কাজ তখন রিপ্রোডাক্টিভ সিস্টেমের সাথে মিলে যাবে, একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম মিলে যাবে। এখন জাস্ট মুখস্থ রাখবা প্রোল্যাকটিন এর কাজ কি, এইগুলো পরে ওগুলো মিলে যাবে। আচ্ছা, এখন কি বলতেছে, ফাংশন অফ দ্য অ্যানাদার পিটিউটারি হরমোনস। আমরা জানি এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা পিটিউটারি গ্ল্যান্ড থেকে আসে। তাহলে এটা কি করে, স্টিমুলেট সিনথেসিস এন্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন ফ্রম দ্য, এটার কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি করা, স্টিমুলেশন দিয়ে থাইরয়েড হরমোন রিলিজ করা, তাই তো আমরা জানি। অ্যাডিনোকর্টিকোইড এসিটিএইচ, এটা কি করে, স্টিমুলেট সিনথেসিস এন্ড সিক্রেশন অফ গ্লুকোকর্টিকয়েডস ফ্রম অ্যাডিনাল কর্টেক্স। অ্যাডিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েডস এটা তৈরিতে ইয়ে করে, স্টিমুলেশন দেয়। আর একটা আছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা ফলিকলস, ওভারি, হ্যাঁ, আর হচ্ছে টেস্টিসে স্পারমাটোজেনেসিস, রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমরা পড়বো, যখন টেস্টিসে স্পারমাটোজেনেসিস হয় ওখানে এফএসএস এর একটা ইফেক্ট আছে। আর ফিমেলদের ক্ষেত্রে ওভারিতে যে ফলিকলটা থাকে তার গ্রোথে সহায়তা করে। আর লুটিনাজিং হরমোন কি করে, এলএইচ যেটা, সেটা কজেস ওভুলেশন, ওভুলেশন করায়, ফর্মেশন অফ কর্পাস লুটিয়াম ইন দ্য ওভারি, স্টিমুলেশন এন্ড সিক্রেশন। এগুলো জাস্ট এখন মুখস্থ রাখা, এগুলো রিপ্রোডাক্টিভ যখন হবে তখন একটার সাথে আর একটা মিলাই দিব আমি। আচ্ছা, এখন আসো, এখানে একটা স্লাইড তোমরা খেয়াল করো যেটা দেওয়া আছে, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হুইচ আর নট আন্ডার পিটুইটারি কন্ট্রোল। আমাদের কিন্তু এতক্ষণ যা গ্ল্যান্ড গুলো দেখালাম বা হরমোন গুলো, সেগুলো কিন্তু আন্ডার পিটুইটারি, অ্যান্টোপিটুইটারি হোক, পোস্টোপিটুইটারি হোক, এদের সাথে কন্ট্রোল ছিল। এখন এই যে তিনটে গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয় এগুলো কিন্তু পিটুইটারি কন্ট্রোলের বাইরে। সেজন্যই বলছি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হুইচ আর নট আন্ডার পিটুইটারি কন্ট্রোল। একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড সামনে, পিছনের দিকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন কিন্তু পিটুইটারি কন্ট্রোলের সাথে নাই। তারপর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে আমরা কি জানি, ইনসুলিন আসে, গ্লুকাগন আসে, কি কিছু কিছু হরমোন আসে, এগুলো পড়াবো। সেটা আইলেটস অফ ল্যাঙ্গারান্স, প্যানক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারান্স পোর্শনটা আছে সেটা পিটুইটারি কন্ট্রোলে নাই। আর একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল মেডুলা, হ্যাঁ অ্যাড্রিনাল মেডুলা, এই তিনটা কিন্তু পিটুইটারির সাথে কন্ট্রোলের বাইরে। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এটা ভাইবাতে ধরবে, এটা রিটেনে আসবে না, জাস্ট একটু ইয়ে। আচ্ছা, এখন আসো,
অ্যান্টিপিটিউটারি হরমোনের কথা বললাম, পিটিউটারি গ্ল্যান্ড। এরপরে আসে যে হরমোন সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পোস্টোপিটিউটারি থেকে কোনটা কোনটা আসে আমরা বলছি, একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা কি হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন, তাই তো? এখন আমরা একটু শুনবো যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তোমাদের শর্ট নোট থাকবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অক্সিটোসিন, এগুলো আসে, খুব ইম্পর্টেন্ট হরমোন। তাহলে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো সোর্স হিসেবে, ইট ইজ আ হরমোন সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটিউটারি। সোর্স লেখার টাইম নেই পরীক্ষায়, কি করবা, সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটিউটারি। ওটুকু লিখলে আমরা বুঝতে পারবো যে তুমি জিনিসটা জানো। আচ্ছা, কেমিক্যাল নেচার কি বলছে, ইট ইজ এ প্রোটিন হরমোন কন্টেনিং 9 অ্যামাইনো অ্যাসিড। এখানে আমরা জানি যে এই পোস্টোপিটিউটারি থেকে যে অ্যান্টিডাইরেটিক হরমোন আসে সেটা হচ্ছে প্রোটিন ইন নেচার। তাহলে প্রোটিন হরমোন যার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে 9টা কেমিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, এখন আসলে যে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ফাংশন। তাহলে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, তার মানে কি মনে হচ্ছে, অ্যান্টি ডাইইউরেসিস। ডাইইউরেসিস মানে কি, ওয়াটার ইউরেসিস, ডাইইউরেসিস মানে ওয়াটারটাকে বেরো দেয়, অ্যান্টি ডাইইউরেসিস হরমোন, তার মানে অ্যান্টি, সে বিরুদ্ধে কাজ করে, শরীর থেকে আমাদের ওয়াটারটাকে বের হতে দেয় না। এখন খেয়াল করো, এডিএইচ ইনক্রিজেস দ্য পারমিয়াবিলিটি অফ দ্য লেট ডিস্টাল কনভলিউটিভস। তোমার কিডনিতে পড়ে আসছো, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলের কালেক্টিং টিউবুস এবং কালেক্টিং ডাক্ট, ওখানে পারমিয়াবিলিটি বাড়ায় দেবে, ইনকেস পারমিয়াবিলিটি ডাক্ট টু ওয়াটার এন্ড কজেস রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম দিস পোর্শন অফ নেফ্রন। তাহলে কি হবে, তাহলে ইউরিনটা কি হয়ে যাবে, কনসেন্ট্রেট হয়ে যাবে, টিউবের ভিতরে ইউরিন কনসেন্ট্রেট হয়ে যাবে। সে ওই ডিস্টাল কনভার্টিবলস কালেক্টিং ডাক্টের পরে কাজ করে, যত ওয়াটার আছে সবগুলো কি হবে, রিঅ্যাবজর্পশন করে নিয়ে আসবে। অ্যাজ এ রেজাল্ট কনসেন্ট্রেটেড ইউরিন ইজ ফর্ম এন্ড রেগুলেটস ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স। এইভাবে সে হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। আচ্ছা, আরেকটা কি করতে পারে, একটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো, আর আরেকটা যেটা করে ইট কজেস ভেসো কনস্ট্রিকশন। প্রচুর পরিমাণে যখন বলা হয় যে এডিএইচ এর পরিমাণ বেশি হয়ে গেলে তখন কি হয়, ভেসো কনস্ট্রিকশন করে। এবং সেই জন্য কিন্তু এডিএইচ এর আরেকটা নাম আগের দিন বলছিলাম তোমাদেরকে, ভেসোপ্রেসিন। হ্যাঁ, ভেসোপ্রেসিন এই জন্য নাম, যে ভেসেসকে কনস্ট্রিক্ট করে এবং এলিভেটস ব্লাড প্রেশার। তারপরে আর কি করতে পারে, ইনক্রিজেস এসিটিএইচ সিক্রেশন ফ্রম দ্য অ্যান্টিপিটিউটারি গ্ল্যান্ড। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন কিন্তু সে রিলিজ বাড়া দিতে পারে। তারপরে কি করে, কজেস গ্লাইকোজেনোলাইসিস ইন লিভার, গ্লাইকোজেনটাকে লিভার থেকে ভেঙে দেয়। আচ্ছা, আর ইট ইনক্রিজেস দ্য পারমিয়াবিলিটি অফ দ্য কালেক্টিং ডাক্ট টু ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়া কালেক্টিং ডাক্টের পারমিয়াবিলিটি বাড়ায় দেয়। ইট কজেস কন্ডাকশন অফ দ্য স্মুথ মাসল অফ দ্য ইউরেটার, ইউরেবুলার এন্ড ইয়ে ইন্টেস্টাইন, ওটা আদার্স। আচ্ছা, এই যে নিচে লেখা রয়েছে দেখো, অ্যানাদার নেম অফ এডিএইচ ইজ ভেসোপ্রেসিন বিকজ ইট ইজ ভেসোকনস্ট্রিক্টর। হায়ার কনসেন্ট্রেশনে থাকলে ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাছে। এটা হচ্ছে এডিএইচ, এডিএইচ এর শর্ট নোট। হ্যাঁ, এডিএইচ এতটুকু লিখলে হবে। আচ্ছা, এই যে আরেকটু যেটা দেওয়ার আছে, এই যে রেগুলেশন এন্ড সিক্রেশন অফ এডিএইচ, পরীক্ষা আসে অনেক সময় যে রেগুলেশন এন্ড সিক্রেশন অফ এডিএইচ, রাইট, রেগুলেশন এন্ড সিক্রেশন। তাহলে কিভাবে হয় এডিএইচ সিক্রেশন, এই যে দিয়ে আছে দেখো, ডিহাইড্রেশন, কারো যদি ডিহাইড্রেশন থাকে, তাই না, তাহলে বাম দিক দিয়ে খেয়াল করো, ডিহাইড্রেশন থাকলে ডিক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড, ভলিউম কমে যায় আমরা জানি, ইনক্রিজ এক্সট্রাসেলুলার অসমোলারিটি। যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে ভলিউম কমে যায় তাহলে তো এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসমোলারিটি অথবা অসমোটিক প্রেসার তো বাড়বেই। তাহলে স্টিমুলেটস অসমোরিসেপ্টর অথবা ব্যারোরিসেপ্টর। হ্যাঁ, হাইপোথ্যালামাসের যে অসমোরিসেপ্টর ব্যারোরিসেপ্টর আছে তাকে স্টিমুলেট করে। তখন কি করে, এই যার কারণে এই যে স্টিমুলেটস হাইপোথ্যালামাস, ওখান থেকে সুপ্রা অপটিক নিউক্লিয়াসটা কি করে, হ্যাঁ, ওটা অ্যাক্টিভেট হয়ে যায়। অথবা পেন, ইমোশন, স্ট্রেস, এক্সারসাইজ, এটার মাধ্যমে হতে পারে। অথবা হিমোরেজের মাধ্যমে যদি কারোর বডিতে ব্লাড প্রচুর পরিমাণে কমে যায় বা ব্লাড ভলিউম কমে যায়, সেক্ষেত্রে স্টিমুলেট হাইপোথ্যালামাস, সুপ্রাঅপটিক নিউক্লিয়াসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আমরা কি জানি, এডিএইচ, পোস্টোপিটিউটারি গ্ল্যান্ডে জয়েন। ঠিক আছে, এইভাবে এটাই হচ্ছে রেগুলেশন এন্ড সিক্রেশন অফ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। খেয়াল করবা, তিনটা পার্ট করে, তিন ভাগে ভাগ করে এইভাবে করছে। ওইটা হচ্ছে এডিএইচ, ঠিক আছে। আর এখন যেটা আমি বলবো যে পোস্টোপিটিউটারি গ্ল্যান্ডে আরেকটা হরমোন আছে, সেটার নাম কি বলছিলাম, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে আসে, সেটা হচ্ছে মেইনলি প্যারাভেন্ট্রিকুলার অক্সিটোসিন। ইট ইজ এ হরমোন সিক্রেটেড ফ্রম দ্য পোস্টোপিটিউটারি গ্ল্যান্ড। ঠিক আছে, কেমিক্যাল নেচার কি, ওই একই সেম, ইট ইজ এ প্রোটিন হরমোন কন্টেনিং 9 অ্যামিনো অ্যাসিড। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা ছিল, অক্সিটোসিনের একই, প্রোটিন হরমোন এবং 9 অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এখন আসলে অক্সিটোসিনের কিন্তু ফাংশন খুব ইম্পর্টেন্ট ফাংশন, এডিএইচ যেরকম ফাংশন খুবই ইম্পর্টেন্ট ফাংশন, এবং অক্সিটোসিনও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ফিমেল। দেখো খেয়াল করো, ইন ফিমেল কি লেখা আছে, ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি ইট কজেস কন্ট্রাকশন অফ দ্য ফান্ডাস। মায়ের কোথায় কন্ট্রাকশন হবে, ফান্ডাস and body of the uterus and relaxation of the cervix. In this way it helps in parturition. Parturition মানে কি, বেবি ডেলিভারি।
বেবি যখন ডেলিভারি হয়, ডেলিভারির মুহূর্তে অক্সিটোসিনটা মেনলি কাজ করে। অক্সিটোসিন না কাজ করলে কিন্তু বেবি ডেলিভারি করা মুশকিল। অক্সিটোসিনের ইফেক্টের কারণে কিন্তু বেবি ডেলিভারি। দেখো খেয়াল করো, কন্ট্রাকশন অফ দ্য ফান্ডাস এন্ড বডি অফ দ্য ইউটেরাস এন্ড রিল্যাক্সেশন অফ দ্য সার্ভিস। আবার সার্ভিসের কিন্তু রিল্যাক্সেশন করতেছে, কিন্তু উপরের দিকে কি করতেছে, কন্ট্রাকশন করতেছে। ইন দিস ওয়ে ইট হেল্পস ইন পার্চুরেশন। আচ্ছা, এখন খেয়াল করো 2 নম্বর কি আছে, ইট ইনক্রিজেস দ্য রিসেপটিভ কন্ট্রাকশন অফ নন প্রেগনেন্ট ইউটেরাস ডিউরিং কন্ট্রাকশন। আচ্ছা, কয়টাসের সময় নন রিসেপটিভ এটা করে, কিছু কন্ট্রাকশন করে। কন্ট্রাকশনের কারণে কি হয়, ট্রান্সপোর্টে সহায়তা করে স্পারমাটোজোয়া। এটা একটা আচ্ছা, আরেকটা যেটা আসছে যে ইট কজেস কন্ট্রাকশন অফ দ্য মায়োএপিথেলিয়াল সেল অফ ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড টু এক্সপেল মিল্ক ফ্রম দ্য অ্যালভিওলা অফ দ্য ডাক্টস আফটার সাকলিং স্টিমুলাই অফ দ্য নিপল। তাহলে একটা বেবি যখন বর্ন করলো, আমরা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তাই না, হওয়ার সাথে সাথে কি বলি, বলতে বলো, বাচ্চারা কি করি, বাচ্চার যদি কোনো রকম প্রবলেম না থাকে, বাচ্চা যদি সুস্থ থাকে, হ্যাঁ, তাহলে আমরা সাথে সাথে কি স্যার, বলি, মায়ের কাছে দিতে, মায়ের দুধ খাওয়ানো হয় মায়ের না কাছে স্যার? দিতে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু বলি যে মায়ের বুকের পরে দিতে, এবং সে মায়ের কাছেই থাকবে। হ্যাঁ, আমরা কিন্তু আলাদা করি না। যদি বাচ্চার কোনো ডিফারেন্স বা অ্যানোমালি বা শ্বাসকষ্ট, সেই জন্য আমরা তাহলে আলাদা করি, কিন্তু প্রথম কিন্তু প্রায়োরিটি কিন্তু আমরা দিই মায়ের কাছে দিতে হবে, মায়ের বুকের কাছে দিতে হবে। মায়ের বুকের কাছে দিলে কি হবে, সে কি করবে, নিপেল সাক করবে। এই যে সাক যখন করবে একটা বাচ্চা, নিপেল, মায়ের নিপেল যখন সাক করবে, তখন একটা স্টিমুলাই, হ্যাঁ, নার্ভাস সিস্টেমের মাধ্যমে তার একেবারে চলে যাবে কোথায়, ওই যে যেটা আগে বলছি, একেবারে নার্ভাস সিস্টেম হাইপোথ্যালামাস চলে যাবে। হাইপোথ্যালামাস থেকে পোস্টো পিটুইটারি গ্ল্যান্ডে তখন চলে যাবে পোস্টো স্টিমুলাস। হ্যাঁ, ওই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে অক্সিটোসিন তৈরি হয়ে কোথায় রয়েছে, পোস্টো পিটুইটারি গ্ল্যান্ডে নার্ভ এন্ডিং এ আছে। যখনই নার্ভ স্টিমুলাই সাকলিং এর মাধ্যমে চলে গেল, তখন ওখান থেকে অক্সিটোসিনটা রিলিজ হয়ে এই যে যেটা মায়োএপিথেলিয়াল সেল অফ দা, হ্যাঁ, ল্যাকটেটিং মাদার মেমারি গ্ল্যান্ডে এসে তখন কি করবে, সে কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করলেই কিন্তু বাচ্চার এই মায়ের কাছ থেকে মিল্কটা এক্সপেল হবে, বের হয়ে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আচ্ছা, এরপর আসো মেল। মেলে কি করে, অক্সিটোসিন সিক্রেশন ইজ ইনক্রিজ ডিউরিং ইজাকুলেশন। আচ্ছা, ইজাকুলেশনের সময় এটা যে এটা বেড়ে যায়। দিস কজেস ইনক্রিজ কন্ট্রাকশন অফ দিস মাসেল অর দ্য ভাস ডিভাইস দাস প্রোপিলিং স্পার্মস ইনটু দ্য ইউরেথ্রা। এটা করে, ইজাকুলেশন সময় কন্ট্রাকশন করলে তখন সেটা ফোর্স হয় আর কি। আচ্ছা, এখন আসো, মোটামুটি আজকে কিন্তু অনেকটাই হচ্ছে, মানে তোমাদের স্যার আজকে মনে থাক রাখতে স্যার। হবে না, থাকলে থাকলে শেষ করবো কিভাবে, নিতে হবে তো। হ্যাঁ, মেডিকেল সায়েন্সে পড়তে আসছো, থাকলে হবে, ভবিষ্যতে ডাক্তার হবে, সবকিছু তো মাথায় রাখতে হবে। আজকে রাখলে, আজকে কতক্ষণ নিলাম, 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ, জি স্যার। এগুলো, হ্যাঁ হ্যাঁ, বলো, কিছু বলছো, হ্যালো, হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, পড়া পড়া বুঝতে পারছো কিনা? স্যার অনেক জি স্যার। বেশি হয়ে গেছে আজকে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার অনেক বেশি হয়ে গেছে আজকে। অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা স্যার ঠিক পড়াও আছে, তাহলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি আর আলোচনা করতেছি না। তাহলে এগুলো হচ্ছে ডিসঅর্ডার, হ্যাঁ, পিটুইটারি ডিসঅর্ডার, যদি বেড়ে যায় কমে যায়, এই ডিসঅর্ডার গুলো এখানে আছে। আচ্ছা, এটা পরের দিন আলোচনা করবো, করে চাইছিলাম। আচ্ছা, চাও, নেক্সট ক্লাস এটা কবে পরে স্যার? নেক্সট ক্লাস আমি পরপর নেবো, কালকে নেবো, ঠিক আছে, এখন দেরি করা যাবে না, কালকে। জি স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ অনেকে হ্যাঁ, স্যার কে নেটের কে কে সমস্যা থাকে বুঝি তো নাই। এখন। স্যার অনেকে নেটে তো রাতে তো সমস্যা থাকে না, আমি জানি যে সকালে নেটে সমস্যা হয় বেশি, অফিসিয়াল টাইম না, স্যার, রাতে সমস্যা স্যার হয় যারা বেশি। গ্রামের দিকে আছে স্যার, হ্যাঁ, স্যার যারা গ্রামের দিকে আছে তারা তো স্যার বাইরে যে ক্লাস করে, অনেকেই আছে স্যার যারা গ্রামে থাকে, তাদের তো স্যার একটু সমস্যা হতে ও রাত্রে বাইরে যাওয়া। জি স্যার। ও, তাহলে কি সকালে করলে বেটার হয় তোমাদের, তাই বলতেছো? জি স্যার, সকালে জি স্যার স্যার। হয়তো তো অনেকেই স্যার প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, সকালে তাহলে টাইমটা 11টা থেকে দিলে। জি স্যার, আপনার যখন ইচ্ছা স্যার, হ্যাঁ, আপনার যখন স্যার ইচ্ছা স্যার, 11টা। আপনাদের সময় ইচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কালকেই সকালে ক্লাস নেবো, ঠিক আছে, 11টা থেকে। জি খেলো, স্যার। ঠিক আছে। আমি জি স্যার। একটু বেশি নিচ্ছি, কারণ তোমার পিছায় আছো তো। হ্যাঁ, বলো বলো, জি কিছু স্যার। বলবা? আচ্ছা, স্যার আপনি যে হ্যাঁ,
বুঝি নাই, বলো। আচ্ছা, আইটেম আইটেম কোনটার আইটেম হয়নি তোমাদের? কোনটা কোনটা বাকি? জি স্যার, সিবিএস থেকে শুরু হয়েছে। আইটেম, ও কিন্তু আইটেম নেওয়া হয়নি। জি স্যার, ঠিক আছে, দেখি আর আমি একটু এটা আগে নিলে স্যার 10টা এখন তোমার ম্যাডামরা, আমি কথা হয়েছে তোমাদের অফিসিয়াল ভাবে, কিন্তু ম্যাডামরা নাকি করোনা ডিউটিতে ব্যস্ত, এরকম কিছু শুনলাম। নাহলে তো পুরো ক্লাস আমি নিয়ে ওদেরকে পরীক্ষা নিতে বলতাম, কিন্তু পরীক্ষা নেওয়া আবার ক্লাস নেওয়া দুইটা একসাথে করতে গেলে তো আবার পিছায় যাবা। এটাই, যাও পিছনে ওটাও আমি পড়াই দেবো, অসুবিধা নেই, কিছু কিছু তোমাদের সাহায্য করব। আর আইটেমটা দেখে কি করা যায় তাও আমি জিজ্ঞেস করবো আর কি, কারোর দিয়ে নেওয়া যায় কিনা। আর আমি যতটুকু পড়াচ্ছি, তাই না, কালকে তো 11টার সময় ক্লাস নিব, কিন্তু তোমরা আগে যতটুকু পড়ালাম এটুকু তোমরা কিন্তু পড়ে আসিও। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু আবার তোমাদেরকে কিন্তু এই কালকে আজকে পর্যন্ত যা পড়া হলো আমি কিন্তু ধরবো, না পড়লে কিন্তু মনে থাকবে না। যখন পড়ানো পড়ানো হচ্ছে তখনই যদি একবার দুইবার করে চোখ গুলো, তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে 11টায় আমি লিংক দিয়ে দেবো। হ্যাঁ, স্যার আর একটু আগে নিলে আর কি ভালো হতো। 11টার আগে, জি স্যার 10:30। 10টার দিক, জি স্যার 10টা 10টা, 10:30টার দিক থেকে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 10:30 দেবো, ঠিক আছে। ওকে, স্যার। তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু